বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করি, আমাদের পরিবারের গার্ডিয়ানদের একটা আশা বা স্বপ্ন থাকে আমাদের সন্তানরা যেন একটা সরকারি চাকরি পায়। সেই সুবাদে আমি এবং আমার বাবা মার স্বপ্ন ছিল একটা সরকারি চাকরির। আমার বয়স এবং অন্যান্য ক্রাইটেরিয়া এলিজিবল হলে আমি চেষ্টা করে থাকি একটা সরকারি চাকরির জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে, বিশেষ করে যারা নতুন চাকরির প্রত্যাশী তাদের কাছে। একটা চাকরি, বিশেষ করে ডিফেন্সের জব পেতে কতটা স্ট্রাগল করতে হয় একমাত্র সেই জানে যে ওই চাকরির প্রত্যাশায় থাকে। আমার বয়স 16 বছর পূর্ণ হওয়ার পর থেকেই আমি সার্কুলারের আশায় থাকতাম। প্রতিদিন পত্রিকা, বিশেষ করে চাকরির সার্কুলার পত্রিকাগুলো বেশি খোঁজ রাখতাম। দেখুন, আমাদের সময় কিন্তু কোনো মোবাইল ছিল না, টাচ মোবাইল ছিল না। বর্তমান যেমনটা ভার্চুয়াল কানেক্টেড আমরা সব কিছুর সাথে, তখন কিন্তু এরকমটা ছিল না। দেন আমি নিয়মিত চাকরির পিছে দৌড়াচ্ছি, কিন্তু বারবার কোনো না কোনোভাবে রিজেক্টেড হয়ে যাচ্ছি। 2 বছর চেষ্টা করার পর যখন আর হচ্ছে না কোনো চাকরি, তখন অনেকটা চাকরির আশায় ছেড়ে দিছিলাম। ভাবছি আমার দ্বারা আর হবে না বা আমার দ্বারা সম্ভব না। কোথায় কিভাবে আমি রিজেক্টেড হয়েছি সেই সব ভিডিও আকারে আমি নিয়ে আসবো পরবর্তীতে। আজকে আমি শুধু আলোচনা করব কিভাবে আমার চাকরিটা হয়েছিল বিডিআরে। একদিন বিকেলবেলা আমাদের মাঠে আমরা ক্রিকেট খেলছিলাম। আমাদের গ্রামের দূর সম্পর্কের এক দুলাভাই, সে বিডিআরে জব করে, সে আসছিলেন বেড়াতে এসে আমাদের মাঠে এসে ক্রিকেট খেলা দেখছিলেন বসে বসে। লোকটা খুলনাতে পোস্টিং ছিল, সাধারণ সৈনিক হিসেবে আরপি সেকশনে ডিউটি করত। তো বিকেলবেলা খেলা শেষ হলে ওই দূর সম্পর্কের দুলাভাই আমাদের সবার সাথে কথা বলছেন, জাস্ট বড় ভাই হিসেবে যেরকমটা কথা বলে ঠিক সেরকমই। এক পর্যায়ে উনি আমাকে ইঙ্গিত করে বললেন যে, তুমি কি করো? আমি বলি, এই তো যেরকম দেখছেন এখন এটাই করি। দেখুন, মানুষের ভাগ্যে আল্লাহ কিভাবে কখন পরিবর্তন করবে কেউ বলতে পারে না। লোকটা কোনো কথা না বাড়িয়ে সরাসরি বলল যে, বিডিআরে চাকরি করবা তুমি? আমি মনে মনে অবাক হলাম এবং বললাম, অবশ্যই করব, আমি তো চাকরি খুঁজছি, কিন্তু হচ্ছে না। তখন সে বলল যে, কেন হচ্ছে না, কী কারণে বাদ পড়ছো বলো তো? বললাম, লাইনে দাঁড়াই, কোনো মাপ ছাড়াই আমাকে সিল মারে, লিখিত পরীক্ষা পাশ করি, মেডিকেলেও কোনো সমস্যা নেই, কিন্তু ভাইভাতে যাওয়ার পর 80% উত্তর সঠিক দেওয়ার পরেও লিস্টে নাম থাকছে না। তখন সে বলল যে, আচ্ছা বুঝতে পেরেছি, পরবর্তী সার্কুলার হলে আমার বাসায় চলে আসো। তখন তিনি আমার বাসার ঠিকানা দিলেন আমাকে। আমি পরবর্তী সার্কুলারের অপেক্ষায় থাকি। 2001 সাল অক্টোবর মাস সার্কুলার হলো। যেদিন মাঠ, তার ঠিক আগের দিন খুলনা গোয়ালখালী সেই বিডিআর সেক্টরে আমি চলে গেলাম এবং আমার সেই দুলাভাইয়ের দেওয়ার ঠিকানা মোতাবেক তার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি আমার সেই আপা এবং তার একটা ছোট ছেলে বাসায় আছে, এবং আমার যে দুলাভাই সে আরপি ডিউটির জন্য গেটে ডিউটি করতেছে। আপা আমাকে বলল, বাড়ি তুমি হঠাৎ? আমাদের ওখানে আঞ্চলিক ভাষায় ভাইকে বাড়ি বলা হয়, ছোটো ভাইকে বাড়ি বলা হয়। তো সেই হিসেবে বললেন যে, বাড়ি তুমি হঠাৎ? আমি আপাকে বললাম, সব কিছু বিস্তারিত বললাম। আপা আমাকে নাস্তা দিলেন। নাস্তা করানোর পরে আপা চলে গেলেন গেটের দিকে, বিডিআর গেটে যাওয়ার পরে দুলাভাইকে বললেন যে, আমার ব্যাপারে সব কিছু খুলে বললেন। তখন দুলাভাই কী করলেন, সেক্টরের ভিতরে যেখানে যেখানে যোগাযোগ করার কথা সেখানে যোগাযোগ করে তারপরে বাসায় চলে আসেন। বাসায় এসে আমাকে বললেন যে, রহমত, সকালবেলা প্রথমে দৌড় হবে, তারপরে হবে লিখিত পরীক্ষায় পাশ করলে বাকি যা হবে সেগুলো আমি দেখব। তখন রাতে ঘুমানোর পরে খুব সকালে চলে আসলাম। আসার পরে প্রথমে দৌড় হলো, তারপরে পরীক্ষা হলো। পরীক্ষায় রেজাল্ট দেওয়ার সময় আমি 4র্থ সিরিয়াল নাম্বারে আমার নাম ডাকলো। আরেকটা কথা বলি, আমার গ্রামের আরও 4 জন ছিলাম, সবাই দৌড় এবং লিখিত পরীক্ষায় অ্যালাউ হলাম। সবাই মোটামুটি 20 জনের মধ্যেই ছিলাম, তার ভিতরে আমি ছিলাম 4 নম্বর সিরিয়াল। আমাদের বাগেরহাট জেলা থেকে প্রায় 600-700 ক্যান্ডিডেট আসছিলাম।
ওই দিন বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার লোক নিছিল। তখন তখন কিন্তু বাগেরহাট সাতক্ষীরার লোক খুলনা সেক্টর থেকেই ভর্তি করা হতো। আমার একই বংশের আমার ক্লাসমেট এবং সম্পর্কে আমরা চাচা ভাতিজা, নাম তার সোয়াইব, সেও টিকে আছে। বাগেরহাট জেলা থেকে লোক নিবে 6 জন। মোটামুটি মেডিকেলের জন্য আমাদের 40-42 জনের মতো লিখিত পরীক্ষা থেকে বাছাই করে রাখলো। আমার সিরিয়াল ছিল 4 নম্বর। যা হোক, মেডিকেল শুরু হলো, সবার মেডিকেল শেষ হলো। মেডিকেল শেষে 1 থেকে 3 নম্বর যাদের সিরিয়াল ছিল 1, 2, 3 তারা বাদ পড়ে গেল। তারপরে আমার সিরিয়াল চলে হলো 1 নম্বরে মেডিকেলে। ওই 40-42 জন থেকে মাত্র 7 জন টিকে থাকলাম। এই 7 জন থেকে লোক নিবে হলো 1 জন। এবার এখান থেকে 1 জন বাদ পড়বে। আমাদেরকে বলল যে আপনারা এত তারিখে আসবেন, সঠিক ডেটটা আমার মনে নাই। সবাই অর্থাৎ 7-8 দিন পরে হবে। 7-8 দিন পরে আমাদেরকে একটা ডেট দিলেন আমাদেরকে আসার জন্য। আমি আল্লাহ করছি যাতে আমি বাদ না পড়ি। তারপরও মন বলছে আমার মনে হয় হবে না। তারপরও আমি ওই ভাইয়ের বাসায় গেলাম। ভাই আমাকে বলল কোনো চিন্তা করিয়েন না, আমি তো আছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপর আমি এবং সোয়াইব নামে যে আমার ক্লাসমেট আমরা একসাথে বাড়ি চলে আসলাম। অবশ্য সোয়াইবের বাবা তার সাথে ছিল, আর আমি ছিলাম একা, আমার সাথে কেউ ছিল না তখন। বাড়ি আসার পর বাবা মাকে বললাম। বাবা মা খুশি হলো, বাট অতটা না, কারণ ইতিপূর্বে এরকম আমি 4-5 বার শেষে এসে রিজেক্টেড হয়েছি, তাই হয়তো বাবা মা অতটা সিরিয়াস না। এদিকে সোয়াইবের মা এসে আমার মাকে বলল যে সোয়াইবের চাকরি হয়ে গেছে, রহমতেরটা হবে কি না বলতে পারি না, তবে না হওয়ার সম্ভাবনা বেশি। মা কথাটা শোনার পর একটু মন খারাপ করলো, এবং এই কথা শোনার পর মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক। এভাবে আমরা 6-7 দিন বাড়ি থাকলাম। থাকার পরে নির্ধারিত সময়ে আমরা খুলনা সেক্টরে হাজির হয়ে গেলাম। আমরা 7 জন হাজির হয়ে গেলাম। 10টার মধ্যে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই 7 জন থেকে 1 জন বাদ পড়বে। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করছি, যে দোয়া ইনিস পড়ছি আল্লাহ যেন আমার চাকরিটা হয়। এদিকে আমার সেই ক্লাসমেট সোয়াইব এবং তার বাবা সবসময় হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছিল। আমি ভাবছি মনে হয় যে একজন বাদ হবে সেই ব্যক্তিটা মনে হয় আমিই হব। অনেকটা বিষণ্ণ হয়ে অফিসের সামনে একটা পুকুর পাড়, সেখানে অনেক নারকেল গাছ, আমি একটা নারকেল গাছের গোড়ায় বসে বসে দোয়া ইনুস পড়ছি এবং আল্লাহ করছি যাতে আমার চাকরিটা হয়। তো দুপুর আনুমানিক 2টা-2:30 বাজে একজন ক্লার্ক একটা কাগজ হাতে নিয়ে অফিস থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন এবং আমাদের সবাইকে হাতের ইশারায় ডাক দিলেন। আমরা 7 জন ছটফট করে সামনাসামনি গেলাম। ক্লার্ক বারান্দায় দাঁড়িয়ে থাকলেন হাতে কাগজটা নিয়ে। আমরা তার সামনে নিচের জমিনে দুব্বা ঘাসের উপর দাঁড়িয়ে থাকলাম। প্রথমে ভাষণ দিলেন, বললেন যে আপনারা জানেন যে বাগেরহাট থেকে 6 জন নিয়োগ হবে, কিন্তু আপনারা এখানে টিকে আছেন 7 জন, তাই এখান থেকে 1 জন বাদ পড়বেন। তবে তাকে মন খারাপ বা হতাশ হওয়ার কিছু নেই, আমরা তাকে পরবর্তী সার্কুলারে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই নিয়ে নেব। খুব ভালো সান্ত্বনা দিলেন আমাদের সবার উদ্দেশ্যে। পরবর্তীতে যে বাদ পড়েছিল তার অবশ্য বিডিআরে আর সার্কুলার হলেও তাকে আর বিডিআরে নেওয়া হয় নাই। যাই হোক, এবার নাম ডাকার পালা। আমরা সবাই নিশ্চুপ হয়ে ধ্যান খেয়ালের সাথে নাম ডাক শোনার অপেক্ষা করছি। প্রথমেই আমার নাম ডাকলেন এবং বললেন আপনি এই পাশে দাঁড়ান। আমি চটজলদি 7 জন থেকে আলাদা হয়ে এক পাশে দাঁড়ালাম এবং আমি ভাবলাম মনে হয় যাকে বাদ দেওয়া হবে তাকে আগে আলাদা করলো। তারপর দ্বিতীয় জনকে ডাকলো, তাকেও আমার পাশে দাঁড় করালেন। তখন মনে একটা সাহস হলো, মনে হয় আমি টিকে গেছি। যেহেতু বাদ হবে 1 জন, সেখানে দ্বিতীয় জন যখন আমার পাশে দাঁড় করালেন তখন মনে মনে ভাবলাম যে হয়তো আমার চাকরি হয়েছে, যাদের চাকরি হচ্ছে তাদেরকে আগে ডাকা হচ্ছে। এভাবে আমাদের 6 জনকে এক পাশে রাখা হলো। যার নাম ডাকা হলো না সে হলো আমার সেই ক্লাসমেট সোয়াইব, যার মা বলেছিল যে আমার ছেলে চাকরি হয়েছে, রহমতের সম্ভবত নাও হতে পারে। তো পরবর্তীতে সোয়াইবের চাকরি আর হয় নাই। সে বর্তমানে মালয়েশিয়া প্রবাসী, সে অনেক ভালো আছে। পরে আমি সেই দুলাভাইয়ের বাসায় গেলাম, সালাম দিলাম এবং বললাম ভাই আপনার ঋণ কোনোদিনও আমি
শোধ করতে পারবো না। সে বলল, ভাডি আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি তাকে একটু মিষ্টি খাওয়ানোর জন্য অফার করি, তাতে সে রেগে যায় এবং মন খারাপ করে, যার জন্য তাকে আমার এই সামান্য অফারটা গ্রহণ করাতে পারি নাই। সে আমার মাথায় এবং পিঠে হাত বুলিয়ে দোয়া করে দিলেন, কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারলাম না এবং তার জন্য কিছু করব তার কোনো সুযোগ দিলেন না। দেখুন, দুনিয়াতে ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। তো এভাবেই আমার চাকরিটা হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।